আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ নিগার সুলতানা ফ্রম রাজধানী আইডিয়াল কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। থার্ড সেমিস্টারে আজকে তোমাদের সাথে আমার প্রথম ইংলিশ ভিডিও ক্লাস। শুরুতেই আমি তোমাদেরকে সিলেবাসটা জানিয়ে দিই। সিলেবাসটা হচ্ছে আমাদের ইউনিট 8 থেকে ইউনিট 11 পর্যন্ত ছিল থার্ড সেমিস্টারের সিলেবাস, কিন্তু তোমাদের যে নতুন শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে সেখান থেকে একটা ইউনিট বাদ পড়েছে। ইউনিট 10টা টোটালি বাদ, সো আমাদের সিলেবাসটা শর্ট হয়ে গেল। আমাদের এখন শুধুমাত্র ইউনিট 8, 9 এবং 11 আমরা পড়বো এই থার্ড সেমিস্টারের জন্য। তোমরা যদি তোমাদের অনুপম বইয়ের সিন প্যাসেজগুলো জানতে চাও যে কত নাম্বার, সিন প্যাসেজ 37 থেকে 43 এবং 49 থেকে 54 পর্যন্ত তোমাদের এই সিন প্যাসেজগুলোই থার্ড সেমিস্টারে আমরা পড়বো। মাঝখানে যেগুলো ছিল ওগুলো ইউনিট 10 এর ছিল, সো আগেই বললাম ইউনিট 10টা বাদ হয়ে গেছে। সো এইটুকুই হচ্ছে আমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস। তো থার্ড সেমিস্টারের প্রথমে আমরা যে ইউনিটটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে হিউম্যান রাইটস বা মানবাধিকার, আমরা যেটাকে বাংলায় বলি। এই নামে তোমরা সেকেন্ড সেমিস্টার ফাইনালে একটা প্যারাগ্রাফও পড়ে এসছো। সেই প্যারাগ্রাফে অনেকেই একটা ডকুমেন্টের নাম লিখেছো, যেটা হচ্ছে দ্য ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। মানে মানবাধিকারের যে ঘোষণাগুলো দেওয়া আছে, কি কি অধিকার একটা মানুষ জন্মসূত্রে ডিজার্ভ করে, সেই সবগুলো অধিকার একত্রিত করেই কিন্তু সেই ডকুমেন্টটা তৈরি করেছে জাতিসংঘ। এবং সেখানে প্রত্যেকটা খুঁটিনাটি, মানে একটা মানুষ সে পরিবার, সমাজ বা তার দেশ থেকে কি কি অধিকার পেতে পারে, কি কি অধিকার পাওয়ার তার জন্মগত রাইট রয়েছে, সেগুলো একত্রিত করেই কিন্তু সেই ডকুমেন্টটা তৈরি করা হয়েছে। ওখানে আসলে কোনো পয়েন্টই আমার মনে হয় না বাদ পড়েছে। তো সেই পয়েন্টসগুলো সেখান থেকে কিছু সেন্টেন্স আমরা এই লেসন 1 এবং লেসন 2তে পড়বো। দেখো, লেসন 1-এ আসলে বইয়ে সেরকম করে কিছুই দেওয়া নেই। সেই ডকুমেন্টের দুইটা পয়েন্ট লেসন 1-এ তুলে দেওয়া হয়েছে। লেসন 1 বলতে আমি বইয়ের লেসনের কথা বলছি, ইংলিশ ফর টুডে বই যদি তোমরা দেখো তাহলে দেখবে সেখানে যে লেসনটা উল্লেখ আছে লেসন 1-এ দুটো আর্টিকেল। এখানে ওই ডকুমেন্ট ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের যে কথাটা বললাম, সেই ডকুমেন্টের এক একটা পয়েন্টই এক একটা আর্টিকেল নামে এসেছে। মানে ওখানে প্রত্যেকটা রাইট, মানুষের যে এক একটা অধিকার, সেগুলো এক একটা আর্টিকেলের অধীনে লেখা আছে, 1, 2 এভাবে দেওয়া আছে। তো লেসন 1-এ তোমরা প্রথম দুইটা আর্টিকেল দেখতে পারবে সেই ডকুমেন্টের, যেগুলো আসলে ক্লজ টেস্টের আকারে দেওয়া আছে। তো আমরা সেই লেসন 1 ক্লজ টেস্ট হিসেবেই পড়বো। কিন্তু এখন আমরা আজকে ক্লাসে লেসন 2টা পড়তে যাচ্ছি। লেসন 1 আর লেসন 2 এর হেডিং হচ্ছে আর উই অ্যাওয়্যার অফ দিস রাইটস। মানে আমরা কি এই অধিকারগুলো সম্পর্কে সচেতন, মানে অধিকারগুলো আমরা পাচ্ছি কিনা, বা মানুষ বাকিরা পাচ্ছি কিনা, সবাই পাচ্ছি কিনা, সে ব্যাপারে কি আমরা সচেতন বা অ্যাওয়্যার। তো এই যে ডকুমেন্টের কথাগুলো, মানে যে ডকুমেন্টের অধিকারগুলো আজকে আমরা পড়তে যাচ্ছি, সেটা তোমাদের বইয়ের 37, 38 নাম্বার সিন প্যাসেজে আছে। বেশ ইলাবোরেট করে দেওয়া আছে, কিন্তু আমরা খুব বেশি করে পড়বো না, অল্প অল্প করেই কয়েকটা ক্লাস মিলিয়ে এই ইউনিট 2টা মানে লেসন 2টা আমরা পড়বো। আজকে ক্লাসে আমি কয়েকটা পয়েন্ট পড়বো, মানে সেই আর্টিকেলের কয়েকটা অংশ পড়বো। আর্টিকেল নামটা আমি আর না নিই, কারণ হচ্ছে তোমাদের আমরা যখন সিন প্যাসেজটা অনুপম বই থেকে পড়বো, সেখানে কিন্তু তোমরা আর্টিকেল বলতে কিছু দেখবে না, বা পয়েন্ট আকারে দেওয়া আছে এরকমও দেখবে না। প্রত্যেকটা রাইটস এক একটা প্যারা করে দেওয়া আছে। তো তোমরা খেয়াল করে দেখবে যে সিন প্যাসেজগুলো আসলে প্যারা প্যারা করে দেওয়া আছে, ছোট ছোট প্যারাতে ওই অধিকারের কথাগুলো উল্লেখ করা আছে। তো আর্টিকেলের নাম আর আমি না নিচ্ছি, কিন্তু বলে দিচ্ছি যে এই এক একটা পয়েন্টই হচ্ছে সেই ডকুমেন্টের এক একটা আর্টিকেল হিসেবে এসছে। সো আমাদের তো এই বেসিক নলেজটুকু রাখতে হবে। আর সেই ডকুমেন্টটা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এই ডকুমেন্টটা সম্পর্কেও আমি আজকের ক্লাসের শুরুতে একটা ওভারভিউ দিয়ে দিব, কারণ তোমাদের জানা উচিত যে ডিক্লারেশনটা আসলে কী, এটা কারা তৈরি করেছে, কবে তৈরি করেছে, এবং কবে থেকে এটা মানা হচ্ছে বা পালন করা হচ্ছে, যে এই অধিকারগুলো আমাদের জন্মগত অধিকার। তো আমি এখন মূল ক্লাসে চলে যাচ্ছি। যে ডকুমেন্টারি অংশবিশেষ আমরা পড়ব সেটার নামটা হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এটার একটু পরিচয়টা দিচ্ছি। এখানে আমি যে সেন্টেন্সগুলো লিখেছি সেটা দেখো। দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস is an international document, আমি আগেই বললাম, adopted by the United Nations General Assembly that enshrines the rights and freedoms of all human beings. এটা হচ্ছে তাহলে একটা আন্তর্জাতিক ডকুমেন্ট, যেটা তৈরি করা হয়েছিল জাতিসংঘের সাধারণ পরিষদে। এবং এখানে কি বলা হয়, এখানে যে ডকুমেন্টটা কিসের কথা বলছে, মানুষের যে স্বাধীনতা এবং অধিকার সেটা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এই ডকুমেন্টে, সেটা লিপিবদ্ধ আছে।
The human rights adopted by the United Nations General Assembly of its 183rd meeting held in Paris on 10th December 1948. দেখো আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে কখন হয়েছিল 1945-এ। তার পরপরই এটা জাতিসংঘের সাধারণ একটা অধিবেশনে 183তম যে অধিবেশন সেখানে প্যারিসে এটা পাশ হয়েছিল। এই অধিকারগুলোর কথা সেখানেই আলোচিত হয়েছিল। মানে এই পুরো টপিকটাই যে সাধারণ যে মানুষের যে অধিকার সেটা একটা ডকুমেন্ট থাকতে হবে এবং সব অধিকার সেই ডকুমেন্টে লিপিবদ্ধ থাকবে, এই ব্যাপারটাই 183তম অধিবেশনে গৃহীত হয় এবং সেটা সেখানেই পাশ হয়। এটা তৈরি হয়েছিল 1948 সালে, মানে এই ডকুমেন্টটা তৈরি করা হয়েছিল। রেটিফাইড হয়েছিল 10th ডিসেম্বর 1948, মানে এটা ওই দিন থেকেই কার্যকর হয়, পাশ করা হয়েছিল ডিসেম্বরের 10 তারিখ 1948 সালের, এবং এটার লোকেশনটা ছিল প্যারিস। মানে জাতিসংঘের এই অধিবেশনটা অনুষ্ঠিত হয়েছিল প্যারিসে। এখন কথা হচ্ছে যে এই যে হিউম্যান রাইটসের যে পর্যালোচনা এটা কারা করেছিল, মানে এই যে ডকুমেন্টের কথা আমরা বলছি এই ডকুমেন্টের লেখক কারা ছিলেন। তো এখানে এই পরিচয়টা এভাবে এসছে, অথার্স যারা ছিলেন ড্রাফটিং কমিটি, একটা ড্রাফটিং কমিটি তৈরি করা হয়েছিল। আমরা জানি যে কোনো একটা কিছু যেটা আন্তর্জাতিকভাবে উত্থাপিত হয় সেটা নিশ্চয়ই একদিন দুই দিনের ব্যাপার না বা দুই একজনের আলোচনা না, সেটার একটা পর্যালোচনা কমিটি থাকে, তারা একটা ড্রাফট তৈরি করে, সেই ড্রাফটের মধ্যে অনেক কাটাছেঁড়া হয়, অনেক আলোচনা হয়, অনেক কিছু বাদ পড়ে, অনেক কিছু অ্যাড হয়, তারপরে সেটা আবার পুনরায় সংশোধিত হয়। এই পুরো প্রক্রিয়াটা কিন্তু এই ডকুমেন্টের ক্ষেত্রেও হয়েছিল। সো ফার্দার ডিসকাশন অ্যান্ড অ্যামেন্ডসমেন্ট, মানে প্রচুর আলোচনা এবং সংশোধনের মাধ্যমে জাতিসংঘের যে কমিটি ছিল ইউনাইটেড নেশনস কমিশন অফ হিউম্যান রাইটস, তারাই এইটা ড্রাফট তৈরি করেছিলেন এবং ড্রাফটের পরে এই পর্যালোচনা এবং পরিশোধনের পরেই সেটা আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, গৃহীত হয়েছিল 1948 সালে। এই কমিশনে কারা ছিলেন? কমিশন অন হিউম্যান রাইটস, দ্য ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল অ্যান্ড দ্য জেনারেল অ্যাসেম্বলি অফ দ্য ইউনাইটেড নেশনস। এই সমস্ত সংস্থার লোকজন নিয়েই এই ড্রাফটিং কমিটিটা তৈরি হয়েছিল, তারাই এটা তৈরি করেছিলেন এবং আলটিমেটলি এটা পাশ হয়েছিল। এবং এই যে ডকুমেন্টটা কেন হয়েছিল, এটার উদ্দেশ্যটা কী ছিল, কেন তৈরি করা হয়েছিল এই ডকুমেন্টটা, এটার পারপাসটাই হচ্ছে হিউম্যান রাইটস, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। প্রতিটা মানুষ যখন আমরা যারা জন্মগ্রহণ করি আমাদের তো জানার অধিকার আছে যে কি অধিকার, একেবারে মানব অধিকার বলতে যেটা বোঝায় জন্মসূত্রে আমি কি অধিকার পেলাম, কি অধিকার পাওয়ার আমার 100% রাইট আছে। তো এই উদ্দেশ্যটা ফুলফিলের জন্যই এই ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এই ডকুমেন্টটা পাশ হয়েছিল। তো এখন আমি শুরুতেই বলেছি যে এটা কিন্তু তোমাদের বইয়ে কোথাও পাবে না, এটা জাস্ট তোমাদের আইডিয়া দেওয়ার জন্য যে আমরা যেটা পড়তে যাচ্ছি এটা কোত্থেকে আসলো, এই হিউম্যান রাইটস সম্পর্কে যা পড়বো আমরা এখন জানবো সেটার উৎসটা হচ্ছে এই ডকুমেন্ট। এখন এখানে আছে ওয়ার্ড মিনিং। দেখো এটা আমি তোমাদের বই থেকেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা খুবই মানে তেমন একটা ক্লিয়ার আসে নাই। সো এটা তোমরা তোমাদের বই থেকেই পড়ে নিবে। বইয়ের মধ্যে অনেকগুলো ওয়ার্ড মিনিং আছে, সেই ওয়ার্ড মিনিংগুলো একটু জটিল, একটু কঠিন এবং সিমিলার টাইপের অনেক ওয়ার্ডও আছে। সো এটা তোমাদের সম্পূর্ণ নিজেদের দায়িত্বে দিয়ে দিচ্ছি, যেগুলো তোমরা পড়ে বুঝে তারপরে প্যাসেজটা পড়বে যখন বাসায় তোমরা একা পড়বে। তো আমাদের আজকের টপিক হচ্ছে সিনথেসিস 37। এখানে আমি যে এখন পয়েন্টটা পড়তে যাচ্ছি, প্রথম যে প্যারাটা, যারা ইংলিশ ফর টুডে বইটা সাথে নিয়ে পড়তে বসবে তারা দেখবে যে এটা তোমাদের এই ডকুমেন্টের আর্টিকেল নাম্বার 12 দিয়ে শুরু করা আছে। পরেরটা আছে মানে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট, পরের যে প্যারাটা আছে, যে সেন্টেন্সটা আছে পরের প্যারা, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 14। মানে প্রত্যেকটাই প্যারাই এক একটা আর্টিকেল, সেই ডকুমেন্টের আর্টিকেল হিসেবে এসছে। সো আমরা ওইসবে আর পড়বো না, যেহেতু পরীক্ষার কোশ্চেনে যে প্যাসেজটা আসবে সেটা ওই আর্টিকেল নামধারী অনুযায়ী আসবে না, এভাবেই একটার পর একটা সেন্টেন্স হিসেবে আসবে। সো আমরা এভাবেই পড়ব। তো প্রথম পয়েন্টটা আমরা দেখি কি বলেছে। No one shall be subjected to arbitrary interference with his privacy, family, home or correspondence, not to attacks upon his honor and reputation. এখানে দেখো সাবজেক্টেড টু এটার মানে হচ্ছে নিয়ন্ত্রণে আনা বা অধীনস্থ করা, কোনো ব্যাপারকে নিজের কন্ট্রোলে আনা, এটাই হচ্ছে সাবজেক্ট টু, একসাথে আমরা বলি।
তারপর একটা যেটা আছে আরবিট্রারি, এটা হচ্ছে অযৌক্তিক বা স্বেচ্ছাচারী কোনো একটা ব্যাপার বোঝাতে আমরা আরবিট্রারি শব্দটা ইউজ করি। নেক্সট ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স শব্দটা আমরা কমনলি যেটা বলি যে অনধিকার চর্চা করা, যে ব্যাপারে আমার অধিকার নেই সেই ব্যাপারে যদি আমি অনধিকার চর্চা করি বা সেই ব্যাপারে যদি আমি হস্তক্ষেপ করি, তাহলে যে সেন্টেন্সটা দ্বারা যে ওয়ার্ডটা দিয়ে আমি ব্যাপারটা বোঝাতে পারি সেটা হচ্ছে ইন্টারফারেন্স, মানে অনধিকার চর্চা বা অনাহুত হস্তক্ষেপ। তো এই একটা সেন্টেন্সের মধ্যে দেখো কতগুলো পেয়ে যাচ্ছে। আমি আরেকটু দেখি, এখানে যেমন কোরেসপন্ডেন্স একটা শব্দ আছে, এটার অর্থটা হচ্ছে লেটার বা কোনো একটা লিখিত পত্র বলতে আমরা যেটা বলছি সেটাই হচ্ছে কোরেসপন্ডেন্স। তো প্রথম সেন্টেন্সটা কী দাঁড়াচ্ছে? নো ওয়ান শ্যাল বি সাবজেক্টেড টু আরবিট্রারি ইন্টারফারেন্স উইথ হিজ প্রাইভেসি, ফ্যামিলি, হোম অর করেসপন্ডেন্স, নট টু অ্যাটাকস আপন হিজ ওনার অ্যান্ড রেপুটেশন। এখানে কিন্তু অধিকারের কথা এখন বলা শুরু হচ্ছে একটার পর একটা। প্রথমে বলেছে কারো পরিবার, বাড়ি বা চিঠিপত্র, মোট কথা কারো গোপনীয় কিছু, যেখানে গোপনীয়তা বজায় রাখার ব্যাপার থাকে সেখানে অন্যায়ভাবে হস্তক্ষেপ করা যাবে না, কিংবা তার সম্মান বা তার যে রেপুটেশন, তার যে খ্যাতি, সেটাকে কোনোভাবেই আক্রমণ করা যাবে না। নট টু অ্যাটাকস আপন হিজ ওনার অ্যান্ড রেপুটেশন। এখানে হিজ বলতে সাধারণ মানুষকে বোঝাচ্ছে, যেহেতু একজন মানুষের অধিকারের কথা দিয়ে আমরা প্রত্যেকটা পয়েন্ট পড়ব। সো আমি আবারও এই সেন্টেন্সটার মানে বলছি, কারো গোপনীয়তা, কারো ফ্যামিলি, কারো চিঠিপত্র, এই সমস্ত ব্যাপার কখনো অন্যায়ভাবে বা অযৌক্তিকভাবে হস্তক্ষেপ করা যাবে না। ইন্টারফারেন্স বললাম অনধিকার চর্চা, তার এই ব্যাপারগুলোকে নিয়ে অহেতুক ঘাটাঘাটি করা যাবে না এবং কোনো রকম তার যে এই সমস্ত যে গোপনীয় ব্যাপারগুলো এগুলোতে হস্তক্ষেপ করা যাবে না, এবং তার যে সম্মান এবং খ্যাতির ব্যাপার, ধরো কোনো একটা রেপুটেড পার্সন বা তার প্রত্যেকটা মানুষেরই তো একটা নির্দিষ্ট সম্মান আছে, আত্মসম্মান বোধ আছে, বা তার খ্যাতিও থাকতে পারে, সে বিখ্যাত কোনো পার্সোনালিটিও হতে পারে, সেখানে কোনোভাবে অ্যাটাক করা যাবে না। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু দ্য প্রোটেকশন অফ দ্য ল এগেনস্ট সাচ ইন্টারফারেন্স অর অ্যাটাকস। এই সেন্টেন্সটার সাথেই সামঞ্জস্যপূর্ণ, সেহেতু এটা একসাথেই বলা হচ্ছে যে প্রত্যেকটা মানুষেরই এই ধরনের অন্যায় হস্তক্ষেপ বা আক্রমণকে প্রতিহত করার আইন আছে, মানে অধিকার আছে। এই গেল আমাদের প্রথম পয়েন্ট। আমি আরেকটা কথা বলি যে এটা কিন্তু সেই ডকুমেন্টের প্রথম পয়েন্ট হিসেবে আসেনি, এই ডকুমেন্টের এটা 12 নাম্বার পয়েন্ট। তার আগে আরও কিছু হয়তো অনেক কমন কথা আসছে, যেহেতু যেটা আমাদের প্যাসেজে নাই সেহেতু সেটা তোমাদেরকে জানানো যাচ্ছে না। সো আমরা এখন চলে যাচ্ছি পরের পয়েন্টে। পরের পয়েন্টে বলেছে everyone has the right to seek and to enjoy in other countries asylum from persecution। এখানে দেখো অ্যাসাইলাম শব্দটার অর্থ হচ্ছে আশ্রয়, যেখানে নিরাপত্তা দান করা হয় সেই রকম একটা ব্যাপার হচ্ছে অ্যাসাইলাম, এটা একটা নাউন ফর্ম। আর পারসিকিউশন শব্দটার মানে হচ্ছে নির্যাতন। এই পয়েন্টটাতে এটাই বলা হচ্ছে যে প্রত্যেকটা মানুষেরই যদি কাকে নির্যাতন করা হয় বা নিপীড়ন করা হয়, তাহলে সেটা থেকে নিজেকে রক্ষার জন্য অন্য দেশের কাছে আশ্রয় চাওয়া, বা সেই যে আশ্রয়টা চাইলো সেটা যদি অন্য দেশ সেটা গ্র্যান্ট করে, তাহলে সেই ফ্রিডমটা এনজয় করার অধিকার আছে। আমাদের দেশে হয়তো এরকম হয় না, কিন্তু বাইরের দেশে অনেকে এরকম ক্ষেত্রে হয় যে কোনো একটা রাষ্ট্রবিরোধী কাজ করার জন্য হয়তো তাকে দেশ থেকে বহিষ্কার করা হয় বা দেশের জন্য তাকে বিপজ্জনক ঘোষণা করা হয়। তখন সে কী করতে পারে? চাইলে সে অন্য দেশের কাছে আশ্রয় প্রার্থনা করতে পারে, অন্য দেশের নাগরিকত্ব সে কামনা করতে পারে, চাইতে পারে, এবং যদি সেই দেশ তাকে পারমিশন দেয় তাহলে সে নিজের নিরাপত্তার জন্য সেই অন্য দেশে সে সুইচ করতে পারে বা চলে যেতে পারে। এখানে এই পয়েন্টটাই বলা হয়েছে যে কোনো দেশে একটা মানুষ যদি তার নিজের দেশের কোনো কারণে নির্যাতন বা নিপীড়নের শিকার হয়, তাহলে সে অন্য দেশে চলে যেতে পারে এবং সেখানে যে তাকে আশ্রয় দেওয়া হবে সেটা সেই এনজয় করতে পারে। This right may not be invoked in the case of prosecutions genuinely arising from non-political crimes or from acts contrary to the purpose and principles of the United Nations। দেখো এখানে আমরা পড়লাম পারসিকিউশন শব্দ আমরা পড়লাম নির্যাতন বা নিপীড়ন, আর একটা শব্দ আসছে কাছাকাছি প্রসিকিউশনস। এই জিনিসগুলো খুবই সেন্সিটিভ। আর
আমি আগেই বললাম যে ওয়ার্ড মিনিং কিন্তু এখানে একটু বেশি আছে, যেহেতু এটা একটা আন্তর্জাতিক ডকুমেন্ট, এখানে অনেক কঠিন কঠিন কথা থাকবে, এটাই স্বাভাবিক। সো এগুলো নিজেদের আয়ত্ত করে নিতে হবে। প্রসিকিউশন শব্দটার অর্থ হচ্ছে মামলা, মামলা মোকদ্দমা বলতে আমরা যেটা বুঝি। আর দেখো এখানে ইনভোক আর একটা ওয়ার্ড আছে এই লাইনে, ইনভোকড, এটা হচ্ছে কোনো কিছুর কারণ হিসেবে ব্যবহার করা, এটা ইউজ হতে পারে বা রেফার হতে পারে, কাউকে কোনো কিছু রেফার করা বা কোনো কিছু ইউজ করা, ব্যবহার করা, সেই অর্থে ইনভোক শব্দটা ইউজ হয়। এখানে কি বলেছে, আগের যে লাইনটা বললো সেই লাইনেরই সাপোর্টিং লাইন হচ্ছে এটা, যে এই যে একটা অধিকার দেওয়া হচ্ছে, এই অধিকারটা অরাজনৈতিক অপরাধ হতে এবং বা জাতিসংঘের উদ্দেশ্যে বা জাতিসংঘের আদর্শ পরিপন্থী যদি কোনো কাজ হয়ে থাকে, তাহলে কিন্তু আবার সেটা, সে যদি আশ্রয় চায় বা অন্য দেশ তাকে আশ্রয় দেয়, তখন কিন্তু সেটা তার অধিকারের পর্যায়ে থাকবে না। ধরো একটা মানুষ যদি জাতিসংঘের যে কিছু উদ্দেশ্য থাকে, কিছু পারপাস থাকে এবং তাদের কিছু আদর্শ থাকে, সেটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড জাতিসংঘের অধীনস্থ যে দেশগুলো আছে তারা কিন্তু সেই দেশের মানুষজন এবং সেই দেশ, সর্বোপরি সেই দেশের সব কিছুই কিন্তু সেটা মানতে বাধ্য থাকে। এটা মেনেই কিন্তু তারা জাতিসংঘের সদস্য পদ লাভ করে। সো সেরকম যদি কোনো নন পলিটিক্যাল কোনো ক্রাইম করে ফেলে বা জাতিসংঘের আদর্শ পরিপন্থী কোনো কাজে করে যদি কোনো মানুষ এই অধিকারটা নেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু সেটা গ্র্যান্টেড হবে না বা সেটা মানবাধিকারের পর্যায়ে পড়বে না। সো এই কয়টা লাইন হচ্ছে সাপোর্টিং, এই লাইনটা হচ্ছে একটা রুলস, এবং সেই রুলস কী ক্ষেত্রে কার্যকর হবে না বা সেটা কী ক্ষেত্রে মানবাধিকারের পর্যায়ে, হিউম্যান রাইটসের পর্যায়ে থাকবে না, সেটাও উল্লেখ করে দেওয়া হলো। পরবর্তী লাইনে বলা হচ্ছে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু এ ন্যাশনালিটি। তার মানে কি, প্রত্যেকটা মানুষেরই একটা কোনো না কোনো দেশের নাগরিকত্ব লাভের অধিকার আছে। এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা বুঝতে কারোই কষ্ট হওয়ার কথা না। No one shall be arbitrarily deprived of his nationality nor denied the right to change his nationality। এখানে বলা হচ্ছে কাউকে কোনো ইল্লিগালভাবে বা একেবারে অযৌক্তিক কোনো কারণে তার নাগরিকত্ব হতে বঞ্চিত করা যাবে না। ডিপ্রাইভ শব্দটার মানে হচ্ছে বঞ্চিত করা যাবে না, কিংবা তার নাগরিকত্ব পরিবর্তনের যে একটা অধিকার, একটা মানুষ চাইলে কিন্তু তার নাগরিকত্ব পরিবর্তন করতে পারে, সে অন্য দেশে সুইচ করতে পারে বা সেই দেশের নাগরিকত্ব নিতে পারে, নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারে, এটাও একটা কমন অধিকার। এই অধিকারটাকেও অস্বীকার করা যাবে না। সো আমি আরেকবার বলছি, নো ওয়ান শ্যাল বি আরবিট্রারি ডিপ্রাইভড অফ হিজ ন্যাশনালিটি। কোনো মানুষকে অযৌক্তিকভাবে তার নাগরিকত্ব থেকে বঞ্চিত করা যাবে না। নর ডিনাইড দ্য রাইট টু চেঞ্জ হিজ ন্যাশনালিটি, কিংবা সে যদি তার নাগরিকত্ব পরিবর্তন করতে চায়, নাগরিকত্ব পরিবর্তন করাও একটা অধিকার। সো কেউ যদি এটা চায় তাহলেও তাকে সেই জিনিসটা থেকে সেই জিনিসটাই কখনো সেই ব্যাপারটা কখনোই অস্বীকার করা যাবে না। এখন আমি একটু দ্রুত যাব, কারণ এই সেন্টেন্সগুলো মোটামুটি কমন এবং তেমন একটা কঠিন ওয়ার্ড এখানে নেই। এখানে বলা হচ্ছে মেন অ্যান্ড ওমেন অফ ফুল এজ উইদাউট এনি লিমিটেশন ডিউ টু রেস, nationality or religion have the right to marry and to found a family. They are entitled to equal rights as to marriage, during marriage and at its dissolution। এখানে বলা হচ্ছে যে জাতি, এটাকে প্রথমে দেখো ডিউ টু রেস বলতে এখানে জাতি বোঝানো হচ্ছে, ন্যাশনালিটি মানে হচ্ছে নাগরিকত্ব, এবং রিলিজন আমরা জানি ধর্ম। তো জাতি, ধর্ম এবং নাগরিকত্বর কারণে সৃষ্ট কোনো ধরনের কোনো সীমাবদ্ধতা, ধরো এক জাতির সাথে আরেক জাতি বা এক ধর্মের সাথে আরেক ধর্ম বা এক নাগরিকত্বর মানুষের সাথে অন্য নাগরিকতা সম্পন্ন মানুষের বিয়ের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না যদি তারা পূর্ণবয়স্ক হয়। মোট কথা এখানে বলা হচ্ছে পূর্ণবয়স্ক পুরুষ এবং মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে এবং পরিবার গঠনের অধিকার রাখে, যদিও বা সেখানে এই জাতি, ন্যাশনালিটি বা রিলিজন এই ব্যাপারগুলোর মধ্যে লিমিটেশন থাকে। তারপরে লাইনে কি বলছে, দে আর এন্টাইটেল টু ইকুয়াল রাইটস। এখানে বলা হচ্ছে যে বিবাহ বা বিয়ের সময় বা বৈবাহিক সম্পর্কের অবসানের সময় তাদেরকে সমান অধিকার দেওয়া হয়েছে। বিয়ের ক্ষেত্রেও যেমন নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে, বিয়ের যখন তারা করছে তখনও সেই বিবাহিত জীবন যখন তারা যাপন করছে তখনও নারী পুরুষের সমান অধিকারের কথা এখানে বলা হচ্ছে, এবং যখন এটা বিচ্ছেদের দিকে যাচ্ছে বা এরকম কোনো একটা নেগেটিভ কোনো একটা ঘটনা ঘটছে তখনও একটা পুরুষ যে অধিকার তার রয়েছে
এই ব্যাপারে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা মহিলাকেও, পূর্ণবয়স্ক মহিলাকেও ঠিক সেম অধিকারটাই দেওয়া হচ্ছে। Marriage shall be entered into only with the free and full consent of the intending spouses. এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলেছে যে আগ্রহী স্বামী বা স্ত্রীর স্বাধীন এবং পূর্ণ সম্মতিতেই বিয়ে অনুষ্ঠিত হবে। একটা পুরুষ এবং একজন মহিলা যারা দুজনে বিয়ে করতে আগ্রহী এবং তাদের পূর্ণ সম্মতি রয়েছে এই ব্যাপারে, তারাই কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। The family is the natural and fundamental group unit of society and is entitled to protection by society and the state. এখানে ফ্যামিলিকে বলা হচ্ছে সমাজের একটি স্বাভাবিক এবং মৌলিক অংশ, ফান্ডামেন্টাল গ্রুপ ইউনিট। আমরা জানি যে সব কিছুই কিন্তু ফ্যামিলি থেকেই শুরু হয়। ফ্যামিলি হচ্ছে সব থেকে সমাজের ইম্পর্ট্যান্ট একটা পার্ট, মৌলিক একটা অংশ। এবং এটাকে আরও কি বলা হচ্ছে, সমাজ এবং রাষ্ট্র দ্বারা সংরক্ষণের অধিকার রাখে। এই ফ্যামিলিকে রক্ষা করার জন্য সমাজ যেমন দায়বদ্ধ, একটা দেশও কিন্তু সমান দায়বদ্ধ। শুধুমাত্র তাদের প্রোটেকশন দেওয়ার জন্য না, তাদের অধিকার নিশ্চিত করার জন্য সমাজ এবং রাষ্ট্র দায়বদ্ধ। তারপরের পারে আমরা যাচ্ছি, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ থট, কনসিয়েন্স অ্যান্ড রিলিজিয়ন। দিস রাইট ইনক্লুডস ফ্রিডম টু চেঞ্জ হিজ রিলিজিয়ন অর বিলিফ অ্যান্ড ফ্রিডম either alone or in community with others and in public or private to manifest his religion or belief in teaching, practice, worship and observance. এখানে বড় একটা সেন্টেন্স বলা হয়েছে। এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা মানুষেরই নিজস্ব চিন্তা থাকবে, তার ধর্মের অধিকার থাকবে, মানে সে কী ধর্ম পালন করবে সেটা অবশ্যই তার উপর জোর জবরদস্তিমূলকভাবে চাপিয়ে দেওয়া যাবে না। এবং কনসিয়েন্স মানে বিবেক, সো এই ব্যাপারে প্রত্যেকটা মানুষেরই নিজস্ব কী থাকবে, অধিকার থাকবে। তার ধর্ম বা ধর্মীয় বিশ্বাস পরিবর্তনের স্বাধীনতাও তার থাকবে, কারণ সে যে ধর্মটাকে বিশ্বাস করছে কোনো কারণে সেই ধর্ম বিশ্বাসে ফাটল ধরতে পারে, সে চাইলেই তখন অন্য ধর্ম বা অন্য ধরনের কোনো কিছু প্র্যাকটিস করতে পারে। ওই অধিকারটা সব মানুষেরই আছে, মানে এই স্বাধীনতাটা, ধর্ম বিশ্বাস পরিবর্তনের স্বাধীনতা সবারই আছে। এবং তার ধর্ম বিশ্বাস শিক্ষকতা, জ্ঞান চর্চা, উপাসনা এবং উদযাপনের মাধ্যমে সম্পূর্ণ একাকী অথবা সামাজিকভাবে প্রকাশ করার স্বাধীনতা এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। এটা একটা খুব বড় একটা সেন্টেন্স বলা হচ্ছে। মোট কথা এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা মানুষেরই নিজস্ব চিন্তা ভাবনা, তার বিবেক বোধ, তার ধর্ম বিশ্বাস এগুলো যেমন থাকবে, ঠিক তেমনি সে যদি এগুলো পরিবর্তন করতে চায় সেটা সে একাকীও করতে পারে বা কোনো একটা কমিউনিটির অধীনে সংঘবদ্ধভাবেও সে অন্যদের সাথে করতে পারে। ইন প্রাইভেট অর পাবলিক, সেটা সে ব্যক্তিগতভাবেও করতে পারে এই পরিবর্তনটা, তার ধর্মবিশ্বাস বা তার চিন্তাভাবনার পরিবর্তনটা, অথবা সে পাবলিকলিও করতে পারে, মানে সবার মাধ্যমে প্রচার প্রচারণার ভিত্তি দিয়ে সেটা করতে পারে। আজকে ক্লাসের জন্য এটুকুই, বাকিটুকু আমরা নেক্সট ক্লাসে দেখব। কিন্তু একটা কথা আমি তোমাদের বলে রাখতে চাই যে যেহেতু আমরা একটা আন্তর্জাতিক ডকুমেন্ট পড়ছি এবং আমি শুরুতেই বলেছি যে আমাদের সিন প্যাসেজে যেভাবে আছে এই ডকুমেন্টটা, সেখানে এক একটা প্যারাই হচ্ছে সেই ডকুমেন্টের এক একটা আর্টিকেল। তো এতক্ষণ আমরা যে কয়টা পয়েন্ট পড়লাম সেগুলো কোন কোন আর্টিকেলের অধীনে আছে এটুকু কিন্তু আমাদের জেনারেল নলেজের জন্য জেনে রাখাটা খুব জরুরি। কারণ আমরা যখন একটা গল্প পড়বো, সেই গল্পটা হয়তো ভাবতে পারো যে সেমিস্টার শেষ হয়ে গেলে আমরা গল্পটা ভুলেও যেতে পারি, সমস্যা নেই, মনে রাখাই উচিত যদিও, তারপরেও যদি ভুলে যাই কেস সমস্যা নেই। কিন্তু একটা আন্তর্জাতিক ডকুমেন্ট যখন আমরা পড়বো সেটাকে একটু আলাদা গুরুত্ব দেওয়া উচিত, কারণ এগুলো আসলে ভুলে যাওয়া উচিত না। ভুলে যাব না কেন? কারণ এগুলো যুগ যুগ ধরে আমরা যেহেতু মানুষ, আমাদের অধিকারও আমরা জানবো, আমাদের সাইড বাই সাইড আশেপাশে যারা মানুষ থাকে তাদের অধিকারের কথা আমাদের জানতে হবে, এবং জানার জন্য এই যে ডকুমেন্টে উল্লেখ করা আর্টিকেলগুলো সেগুলো আমাদেরকে মন দিয়ে পড়তে হবে। তাহলেই তো আমরা যদি নিজেরা জানি, আমরা যদি নিজেরা অ্যাওয়্যার হই, তাহলেই কিন্তু আমরা অন্যকে অ্যাওয়্যার করতে পারবো, অন্যকে সচেতন করতে পারবো। তো আজকে আমরা যে কয়টা পয়েন্ট পড়লাম সেগুলো হচ্ছে এই দ্য ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এই ডকুমেন্টটার আর্টিকেল নাম্বার 12, 14, 15, 16 এবং 18। এখানে 16 নাম্বার যে আর্টিকেল আছে এর আবার 3টা সাব আর্টিকেল আছে। তো সেগুলো আর আলাদাভাবে যেহেতু আমাদের বইয়ে নাই, অনুপম বইয়ে নাই, সেহেতু না জানলাম, কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবে যাতে ইনকেস
ভবিষ্যতে যদি কেউ জিজ্ঞেস করে এই ডিক্লারেশন সম্পর্কে তুমি কি জানো, অথবা এই ডিক্লারেশনের একটা পয়েন্ট তোমার কাছে যদি জানতে চায়, তুমি যাতে অ্যাটলিস্ট বলতে পারো, তোমার যাতে মনে থাকে যে হ্যাঁ আমি তো এটা পড়েছি। সো এই জন্য কিছু কিছু জিনিস আছে যেগুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে, এবং আমি আজকে খুব কমই পড়ালাম, খুব কম পয়েন্টে আমি পড়ালাম, শুধুমাত্র এই জন্য যে পয়েন্টগুলো তোমরা আস্তে আস্তে নাও এবং আস্তে আস্তে সেটা মাথার মধ্যে সেট করে নাও। তো আজকের ক্লাসটা আমি এখানেই ক্লোজ করছি। জুম ক্লাসে এইটার আজকে যতটুকু পড়েছি সেটা পড়ার জন্য আমাদের যে ওয়ার্ড মিনিংগুলো লাগবে সেগুলো পড়ে প্রিপারেশন নিয়ে তারপর ক্লাসে অ্যাটেন্ড করবে। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ সবলভাবে নিরাপদেই বাসায় থাকবে। আর পড়াশোনার কথা সেমিস্টারের শুরু থেকেই তোমরা এটা কন্টিনিউ করো, ভালো মতো ক্লাসগুলো দেখো।